আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে সিইসির বক্তব্যের সঙ্গে একমত বিএনপি, বলছেন দুদু। এদিকে এত রক্তপাতের পর আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? জানাবো নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল শিকার সরকারের। এবং সর্বশেষ জানাবো বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 6। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে সিইসির বক্তব্যের সঙ্গে একমত বিএনপি, বলছেন দুদু। নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটির সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল একমত। তবে যদি সেটা না হয় তাহলে যে সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবেলা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান মনে করেন সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেটা সমান তালে এগোবে। একটির থেকে আরেকটি গুরুত্বহীন নয়, দুটি গুরুত্বপূর্ণ। আমাদের মহাসচিব বলেছেন, সম্ভব হলে এই বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে যে কোনো প্রক্রিয়াতেই হোক নির্বাচন করতে হবে। সিইসি বলেছেন, যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব হয় সেটা তিনি চেষ্টা করবেন। আমরা মনে করি সিইসির এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে তার যে প্রক্রিয়া তার সাথে বিএনপি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল আছে। এই প্রক্রিয়ার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সরকারও আছে। তিনিও বলেছেন, নির্বাচন এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে। এটা যদি না হয় তাহলে যে সংকট তৈরি হবে সেটা এই সংকট থেকে দেশকে রক্ষা করা কঠিন হবে। দুদু বলেন, দেশের সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া 16 বছরের আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্রমুখী করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে। এত রক্তপাতের পর আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? 16 জুলাই 2024 তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আবু সাইদ। তখন এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয় রাজধানী ঢাকায়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার অফিসে বসে স্থানীয় এক কবির কবিতা আবৃত্তি উপভোগ করেন। সেদিনের একটি ভিডিওতে দেখা যায় আব্দুর রহমান তার চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, ডান গালে হাত দিয়ে মন্ত্রমুগ্ধের মতো সেই কবিতা পাঠ শুনছেন। কবিতার শেষে তার মন্তব্য অসাধারণ। ঠিক সেই সময়ই তাকে জানানো হয় রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু সংবাদ। তিনি সব উদ্বেগ উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, আরে কিছুই হবে না, শেখ হাসিনা সব সামাল দেবেন। পুলিশের বন্দুকের সামনে আবু সাইদের বুক পেতে দেওয়ার ওই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। রাস্তায় রাস্তায় নেমে আসে ছাত্ররা। পরিস্থিতি সামাল দিতে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকার। কিন্তু এর ঠিক 3 সপ্তাহের কম সময় পর কর্তৃত্ববাদ ও বর্বরতার অভিযোগে অভিযুক্ত হাসিনা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ওই সময়ে সরকারের আইন প্রয়োগকারী কর্মকর্তারা 834 জনকে হত্যা করে, নারী ও শিশু সহ আরো 20,000-এরও বেশি আহত হন। তীব্র গণ-অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয় তার 16 বছরের ফ্যাসিবাদী শাসন। এখন 5 মাস পর তার দলের রাজনৈতিক অবস্থান কি? বাংলাদেশের জন্মের আগে প্রতিষ্ঠা পাওয়া এই দলটি কি পুনরায় ফিরতে পারবে সক্রিয় রাজনীতিতে? দলের মধ্যে ও নিম্ন স্তরের নেতাকর্মীরা কি আর বিশ্বাস করতে পারবেন শীর্ষ নেতাদের? 75 বছর বয়সী এই রাজনৈতিক দলটি কিভাবে মোকাবেলা করেছে এসব? দলটির রাজনৈতিক ভবিষ্যৎই বা কি? শেখ হাসিনাকে অপসারণের 5 মাস পরেও বিভক্ত আওয়ামী লীগ কিছু নেতা ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন। কিন্তু তৃণমূল আওয়ামী লীগ কর্মীরা দলের শীর্ষ নেতাদের কাছে এসবের হিসাব চায়। আওয়ামী লীগের অনেক নেতা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম গত 16 জানুয়ারি অজ্ঞাত স্থান থেকে ফোন আল জাজিরাকে বলেন, আমরা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা শিগগির প্রমাণিত হবে। অবশ্য তিনি কাকে অভিযুক্ত করেছেন তা উল্লেখ করেনি। এ ব্যাপারে বিশ্লেষকরা মনে করেন, নাসিমের এই ধরনের দাবিগুলি নেতৃত্বের ব্যর্থতা এবং জনগণের অভিযোগের সমাধানে অক্ষমতার অস্বীকারকে তুলে ধরে। এর ফলে দলের তৃণমূল সদস্যরা বিচ্ছিন্ন হচ্ছেন, যাদের অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন বা হত্যাকাণ্ডের জন্য আইনি প্রক্রিয়ার ভয়ে রয়েছেন। তারা জনসাধারণের সঙ্গে যুক্ত একটি সংগঠন থেকে পার্টি রূপান্তরের জন্য বিলাপ করছে, কিন্তু জনগণের অনুভূতি বুঝতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক খুলনার এক ছাত্রলীগ নেতা জানান, যখন শেখ হাসিনা নাটকীয় পালানোর ঘটনা টিভিতে প্রচার হচ্ছিল তখনও আমি কিছু নেতাকর্মী নিয়ে খুলনার রাস্তায় ছিলাম।
আমি আমাদের সিনিয়র নেতা স্থানীয় সংসদ সদস্যকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তার ফোন বন্ধ ছিল। সেই মুহূর্তে আমি নিজেকে প্রতারিত বোধ করেছি। 23 অক্টোবর 2024 নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে। খুলনায় এক সময়ের প্রভাবশালী ছাত্রলীগ নেতার নিরাপত্তার জন্য তার কষ্টকর যাত্রার কথা বর্ণনা করে বলেন, আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফোন নাম্বার এবং সবকিছু পরিবর্তন করেছি। আমি বেঁচে থাকার জন্য একটি ছোট ব্যবসা শুরু করেছি। দল আমাদের ছেড়ে দিয়েছে। আমি আর কখনো রাজনীতিতে ফিরব না। অনেক সদস্য নীরব থাকলেও আওয়ামী লীগ সমর্থক সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সহ সম্পাদক সামিউল বশির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সোচ্চার হয়েছেন। তিনি বলেন, প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের বছরের পর বছর ধরে সাইডলাইন করা হয়েছে। 2014 সাল থেকে সুবিধাবাদী এবং স্থানীয় আইন প্রণেতাদের পরিবারের সদস্যরা তৃণমূল দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে, যা দলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগপন্থী চিকিৎসক সমিতির এক নেতা হতাশার কথা বলেন, যারা দলের মুখ হয়ে উঠেছে তাদের কাছে এবং কথাগুলো বিপর্যয়কর হয়েছে। বিশেষ করে গত কয়েক বছরে এটি একটি কঠোর বাস্তবতা ছিল যে আমাদের দল সিদ্ধান্ত নেওয়ার জন্য গোয়েন্দা প্রতিবেদনের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। আমি অনেক শীর্ষ নেতাকে দেখেছি কিভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর কারা সেগুলো নিচ্ছে সেই সম্পর্কে তারা কিছু জানে না। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক চর্চার অভাবেও দলটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। গত এক দশক ধরে ঢাকা মহানগর এলাকায় আওয়ামী লীগের সব তৃণমূল ইউনিট এবং এর সহযোগী সংগঠনগুলো, উদাহরণস্বরূপ পুরানো কমিটিগুলো নিয়ে কাজ করেছে, কোনো পরিবর্তন ছাড়াই একই পুরনো সদস্যদের উপর নির্ভর করে। জুলাই আন্দোলন হত্যাকাণ্ড চালালেও আওয়ামী লীগ এখনও এর জন্য আনুষ্ঠানিক ক্ষমা বা কোনো বিবৃতি জারি করেনি। পরিবর্তে দলটি বারবার আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে। যেমন যুবলীগ তাদের 10 জানুয়ারি একটি প্রেস রিলিজে বলেছে, এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ ছিল যা দেশকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে সংগঠিত হয়েছে বলে অভিযোগ তাদের। আল জাজিরার সঙ্গে প্রায় 1 ঘন্টার কথোপকথনে নাসির আওয়ামী লীগের পতনের পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেন। নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল স্বীকার সরকারের। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল স্বীকার করেছে সরকার। তারা পুরো একাডেমি ঢেলে সাজানোর কথা জানিয়েছে। এই জন্য গঠন করা হবে সংস্কার কমিশন। এদিকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করার দাবিতে বাংলা একাডেমি ঘেরাও করেছে কবি, লেখক ও কথা সাহিত্যিকরা। বাংলা একাডেমি পুরস্কারের তালিকা নিয়ে বিতর্ক দেখা দিলে শনিবার সন্ধ্যায় তা স্থগিতের ঘোষণা দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর গতকাল রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফারুকী বলেন, বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়া গোলমাল ছিল। পুরো একাডেমি ঢেলে সাজানো হবে। বাংলা একাডেমিকে বিশেষ মত ও গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছিল। নতুন চিন্তা প্রবেশের জায়গা রাখা হয়নি। একই সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, কেউ যদি গণবিরোধী রাজনীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে পুরস্কারের তালিকা থেকে তার নাম বাদ যাবে। সম্প্রতি পুরস্কার ঘোষিত হলে নানা মহল থেকে আলোচনা হয়। এসব আলোচনা নিয়ে সাময়িক স্থগিত করা হয়েছে। তালিকা পুনর্বিবেচনা করা হচ্ছে। গতকাল দুপুরে বাংলা একাডেমির আমূল সংস্কার, ফ্যাসিবাদীদের অপসারণ ও পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ ও জাতীয় সাংস্কৃতিক বিপ্লব নায়ক সংগঠন। পরে একটি প্রতিনিধি দল বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সাথে দেখা করে। ঘেরাও কর্মসূচিতে কবি আবিদ আজম বলেন, স্বৈরাচারী দোসরদের পুরস্কার স্থগিত নয়, বাতিল করা হবে। স্বৈরাচারী সরকারের সময় বাংলা একাডেমিতে অনেক অযোগ্যকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বাদ দিতে হবে। পুরস্কারের জুরি বোর্ডে যারা ছিলেন তাদের নাম প্রকাশ করতে হবে। কথা সাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ বলেন, বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুনর্গঠন না করলে এই সমস্যার সমাধান হবে না। পুরস্কার স্থগিত করায় যোগ্যদেরও অপমান করা হলো। এই দায় পুরস্কারের জুরি বোর্ডকে নিতে হবে। জুরি বোর্ডে যারা আছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।